কাল রাতে চ্যাটিংয়ে মিথিলাকে প্রপোজ করে দেয়। তারপর? তারপর আর কি, মিথিলা রেগে অস্থির, এখন আবার মেসেজ সিন করছে না। তা এর জন্য মিথিলা আমার কাছে আসবে কেন? ওকে বলেছিলাম যে তুই সব জানিস। কাকে বলেছিলি? এই আবাল শালারে এখান থেকে যেতে বলতো। তুমি ডুবে ডুবে মিথিলাকে নিয়ে প্রেমের স্বপ্ন দেখলে কিছুই না, আর আমরা বললে দোষ। দৌড়বাল। সাগর তুই চুপ কর তো। আচ্ছা, এখন কি করবি? এখন আর কি করব? মিথিলা তো এখন হয়তো কথাও বলবে না। কেন যে বলতে গেলাম। বলেছিস ভালো হয়েছে, যদি অন্য কেউ বলতো? মেসেজে না বলে মিথিলের সামনে এসে বললে ভালো হতো। রেগে গিয়ে যদি থাপ্পড় দিত, দুই একটা খেলে সমস্যা হতো না। তাহলে তোকে একটা লাগিয়ে দেয় এখন। থাক, সেটার আর দরকার নেই। হঠাৎ দেখি সাদিয়া আর মিথিলা একসাথে কলেজে ঢুকছে। বাহ, ভালোই তো জমে উঠেছে দুজনে। কাদের আবার জমে উঠলো? ওই দেখ। জমে তো উঠবেই, ওরা আগে থেকেই তো গলায় গলায় বান্ধবী। শুধু মাঝে কিছুদিন বেসরকারিভাবে ছুটিতে গিয়েছিল, এখন ছুটি শেষ, আবার এক হয়েছে। মিথিলা তো ভালোই সম্পর্ক হয়ে গেছে সাদিয়ার সাথে। আমি বললাম না? হলে হোক, ওর ইচ্ছা হয়েছে, ও মিল করেছে, তাতে আমাদের কি? তা ঠিকই। সাদিয়া মিথিলার কাছে পাত্তা পেলেও আমার কাছে কোনো পাত্তা পাবে না, আর তোরা দিলেও দিতে পারিস। আরে না, যেখানে তোর কোনো সম্পর্ক থাকবে না সেখানে আমরা কিভাবে সম্পর্ক রাখবো? হ্যাঁ, সেটা তোদের ইচ্ছা। ওরা তো আমাদের এদিকে আসছে। আমি ক্লাসে চলে গেলাম। তাহলে আমরা এখানে থেকে কি করব? আমরাও যাব। চল। আমরা আর ওখানে না থেকে ক্লাসে চলে এলাম। আমরা আসার একটু পরই মিথিলারা চলে এলো। আমরা সেদিকে খেয়াল না করে আমরা নিজেদের মতো কথা বলছি। কিরে, চলে আসলি কেন ওখান থেকে? ক্লাসের সময় হয়ে যাচ্ছিল, তাই চলে এসেছি। ক্লাস শুরু হতে এখনো দেরি আছে। খুব বেশি সময় নাই। হুম, আমি তোদের ওখানে দেখেই আসতে যাচ্ছিলাম, আর তোরা কিছু না বলে চলে আসলি। তুই তো তোর বান্ধবীর সাথে কথা বলতে বলতে আসছিলি। বান্ধবীর সাথে থাকলে কি চলে আসতে হবে? আমার প্রয়োজন মনে হয়নি, তাই চলে এসেছি। যা, তোর বান্ধবী দাঁড়িয়ে আছে। আমি আর দাঁড়িয়ে না থেকে আমার জায়গায় গিয়ে বসলাম। মিথিলাও কিছু বলল না। ও আর সাদিয়া গিয়ে একসাথে বসলো। একটু পরই স্যার এসে ক্লাস শুরু করলো। ক্লাস চলাকালীন হঠাৎ একটা কাগজ মুচড়ানো হাতের উপর এসে পড়ল। হঠাৎ করেই হাতের উপর এসে পড়াতে একটু চমকে উঠলাম। এদিক সেদিক তাকিয়ে কাউকে সেরকম ভালো লাগলো না, কিন্তু সাদিয়া দেখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই দুহাত দিয়ে কান ধরে ইশারায় বোঝাতে চাইল। সরি। ব্যাপারটা বেশ বিরক্তিকর লাগলো। কাগজটা নিয়ে সোজা পায়ের নিচে চাপা দিলাম। আবার ক্লাসে মন দিলাম। একে একে সবগুলো ক্লাস শেষ করে সবাই একসাথে বাইরে বের হচ্ছি। হঠাৎ সাদিয়া সামনে এসে পথ আটকে দাঁড়ালো। সামনে থেকে সর। প্লিজ আমার কথাটা শুন। কোনো কথা শুনতে চাই না। প্লিজ সাকিব, আমার পথ ছেড়ে দে। একটাবার কথাটা শুন। তোর কথা শোনার মতো টাইম আমার কাছে নেই। তোকে শুনতে হবে। আমি বাধ্য নই। সামনে থেকে সরে দাঁড়া। এই বলে সাদিয়াকে হাত দিয়ে সরিয়ে চলে আসতে যাব, তখনই পিছন থেকে সাদিয়া হাত ধরে নিল। আমিও পিছনে ঘুরেই, তোর সাহস পাই কি করে আমাকে টাচ করার? শুধু একটা বার আমার কথাটা শুন, প্লিজ, শুধু একবার। আমি বললাম তো, তোর কথা শোনার মতো সময় আমার কাছে নেই। একবার বলাই কানে যায় না কথা। সাদিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এরপর আমার সামনে আর আসবি না, আসলে তার ফল ভালো হবে না। আমি আর ওখানে না দাঁড়িয়ে সোজা সামনের দিকে এগোতে লাগলাম। আমার পিছনে সাগর আর রাহাতও চলে আসলো। আসার সময় পিছন থেকে সাদিয়ার বলা কথাগুলো স্পষ্ট শুনতে পেলাম। কি করবি তোর সামনে আসলে? মারবি, তাই তো? দেখি তুই কি করতে পারিস, আমিও তোর কিছু ছাড়বো না। আমি কিছু না বলে সোজা বাসায় চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানার উপর বসলাম। সাদিয়া এখন আমার পিছনে ঘুরে এটা ভাবতে শরীরটা শিউরে ওঠে। তবে এখন ওকে বুঝতে হবে কষ্টটা কী জিনিস। নিজে এসে খাবার খেয়ে রুমে এসে দিলাম এক ঘুমে বিকাল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ছাদে এলাম সেদিনের রাতটা পার করে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এলাম। ভাবি খেতে দাও। বস ওখানে, দিচ্ছি। ভাবি তোমাকে একটা কথা বলার ছিল। কি?
তোমার বোনকে বলে দিও আমাকে যেন বিরক্ত না করে আর আমার সামনে যেন না আসে। আচ্ছা। আমি খাওয়া শেষ করে রুমে এসে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। কলেজে এসে আমি, সাগর আর রাহাত এক জায়গায় বসে কথা বলছি। হঠাৎ কোথা থেকে যেন মিথিলা আসলো। কলেজে এসে আমি, সাগর আর রাহাত এক জায়গায় বসে কথা বলছি। হঠাৎ কোথা থেকে যেন মিথিলা আসলো। আজ তোর বান্ধবীর কি হলো? কই কিছু হয়নি তো। আজ সাদিয়া ওই যে ওইখানে বসে আছে। না মানে আজ তোর বান্ধবীকে দেখে আমাদের কাছে আসলি হঠাৎ, তাই বললাম। এটা কোনো কথা হলো? আচ্ছা বাদ দে, বস এখানে। তারপর আমরা চারজন একসাথে বসে কথা বলতে লাগলাম। কিন্তু একটা জিনিস পরিষ্কার যে মিথিলা রাহাতের সাথে কথাই বলছে না। রাহাত কোনো কথা বললেও মিথিলা তার উত্তর দিচ্ছে না। মিথিলা, একটা কথা বলতো, কি? তুই রাহাতের সাথে কথা বলছিস না কেন? আরে ওকে আমার বন্ধু বানিয়েছি, তাই বলে এই নয় যে ওকে আমার বয়ফ্রেন্ড বানাতে হবে। কেন, বন্ধু হলে কি বয়ফ্রেন্ড হওয়া যায় না? সেটা আমি জানি না। ওকে শুধু আমার বন্ধু ভাবতাম, কিন্তু ও কি সব আজে বাজে কথা বলে। কি বলেছে? ও আমাকে সেদিন মেসেজে আজে বাজে সব কথা বলেছে, আমাকে নাকি ভালোবাসে। এটা কি আজে বাজে কথা হলো? আচ্ছা সেটা যাই হোক, কিন্তু আমাকে প্রপোজ করার সাহস পায় কোথা থেকে? তোকে ভালো লেগেছে তাই প্রপোজ করেছে। এইসব কথা পাতে তো, আমার ভালো লাগছে না। ভালোবাসাটা কি ভুল? ভালোবাসাটা ভুল নয়, কিন্তু তুই ভুল মানুষকে ভালোবেসেছিস। বিশ্বাস করো, আমি সত্যিই। আর আমি কোনো কথা শুনতে চাই না। আর এই নিয়ে আমাকে জোর করলে তোর সাথে বন্ধুত্ব রাখা আমার পক্ষে সম্ভব হবে না। তোরা ঝগড়াঝাটি বাদ দিবি? আমার কিন্তু একদমই সহ্য হচ্ছে না। এখানে ঝগড়াঝাটি হচ্ছে না, দুজনের সমস্যাটা সমাধান করা হচ্ছে। আচ্ছা কর তুই। হয়তো রাহাত ভুল করে তোকে ভালোবাসি কথাটা বলেছে। ভুল করে না, সত্যি ভালোবাসে তাই তোকে বলেছে। তাই বলে তুই ওর সাথে কথা বলে বন্ধ করে দিবি? এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না। আর সাকিব, তোর সাথে পরে কথা বলবো। কি আর করার। আর কেউ কোনো কথা বললাম না। ক্লাসের সময় হয়ে যাওয়াতে ক্লাসের দিকে রওনা দিলাম। ক্লাসে এসে আমরা তিনজন একসাথে বসলাম। আর মিথিলা চলে গেল সাদিয়ার কাছে। কাজগুলো শেষ করে বাইরে বের হতেই আজও সাদিয়া সামনে এসে দাঁড়ালো। তোর কি কথা কানে যায় না? কথাটা কানে যায়, কিন্তু ভেতরে থাকে না। এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হয়ে যায়। আমি কি তোর সাথে মজা করার জন্য এসেছি? তুই কিসের জন্য এসেছিস সেটা তুই ভালো জানিস, কিন্তু আমি মজা করার জন্যই এসেছি। সর তুই, আমার মজা করার মতো সময় নেই। বেআইনের সাথে মজা করবি, এর জন্য আবার সময় লাগে? বেআইন মানে? তোকে তো আমি চিনিই না। চল ফুচকা খাবো। ফুচকা খাবি তো যা, আমার কাছে কি? তোর সাথেই তো যাব। এই শোন, আমার সামনে এসব ন্যাকামি করবি না। এখন কি এখানে দাঁড়িয়ে গল্প করবি নাকি এখান থেকে যাবি? চল। চলে আসলাম ওখান থেকে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। রুমে এসে আজ আর ঘুমালাম না। বাসায় থাকতে শুধু ভাবি যে সাদিয়াকে এভাবে শাস্তি দিব, ওভাবে শাস্তি দিব, কিন্তু ওর সামনে গেলেই সব কিছু ভুলে যাই। যাই হোক, বিছানায় বসে বই পড়তে পড়তেই সময় পার করে দিলাম। এইভাবেই চলছে দিনকাল। কলেজ, পড়াশোনা, ফোন, এই নিয়েই আছি। শুধু এগুলো না, আরও কিছু যোগ হয়েছে। দিন দিন সাদিয়ার উৎপাত যেন বেড়েই চলেছে। সবার সামনে এত অপমান করি, এত কথা শোনাই, এমনকি থাপ্পড় পর্যন্ত, তারপরও যেন আরও বেশি বেশি করছে। আবার ওই দিকে হয়েছে আরেক কাহিনী। রাহাত আর মিথিলা কলেজে আসলেই যেন ওদের ঝগড়া লেগেই থাকে। ওরা দুইজন এত ঝগড়া করতে পারে তা কল্পনার বাইরে। এদিকে সাদিয়াকে অপমান করতে করতে নিজেই যেন হাঁপিয়ে গেছি, তবুও থামছে না। এইভাবেই পার হচ্ছিল দিনগুলো। দেখতে দেখতে পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা চলছে, এর মাঝেও সাদিয়ার উপদ্রব বেড়েই চলেছে। এ যেন ডেঙ্গু আর করোনার থেকেও অধিক দ্রুত ব্যাপিত হচ্ছে। কাদের যে করোনা থেকে শক্তিশালী হয়েছিল, আমি কাদেরের থেকেও শক্তিশালী হয়ে তাও সাদিয়ার সাথে পেরে উঠছি না। পরীক্ষা শেষের দিকে, লাস্ট পরীক্ষার দিনে পরীক্ষা দিয়ে সবে হল থেকে বের হয়েছি। আজ পরীক্ষা কেমন হলো? আল্লাহর রহমতে ভালোই, সবগুলোই ভালো হয়েছে।
দেখতে হবে না বিয়েটা কার? হঠাৎ পেছন থেকে কথাটা শুনে তাকিয়ে দেখি সাদিয়া। সাগর চল, আমার বাসায় কাজ আছে। হ্যাঁ চল, আমারও কাজ আছে। আরে কোথায় যাচ্ছিস? চল আজ কোথাও ঘুরে আসি। সময় নেই রে, অন্যদিন যাব। আমি কি তোকে বলেছি? আমার কথা মানেই সাকিবের কথা। আমি সাকিবের মুখ থেকে শুনতে চাই। ভাই তুই কিছু বল। আমি কোনো কথা না বলে সোজা গেটের দিকে হাঁটা শুরু করলাম। গেটের সামনে এসে পড়লাম আরেক বিপদে। দেখি রাহাত আর মিথিলা এখানে ঝগড়া করছে। ওই, এখানে ঝগড়া করছিস? তা কি করব? তোর বন্ধুকে বলতে পারিস না একটু ভালো হতে? ওই আমি কি খারাপ নাকি? খারাপ নাকি? তুই তো লুচ্চা। দেখ, একদম উল্টোপাল্টা কথা বলবি না বলে দিচ্ছি। বললে কি করবি তুই? ওহো, তোরা থামবি? তুই তোর বন্ধুকে চুপ করতে বল। আজ পরীক্ষা হলে আমাকে বিরক্ত করেছে। কোথায় বিরক্ত করছি? বিরক্ত করিসনি, তাহলে ওভাবে ডাকছিলি কেন আমাকে? আস্তে আস্তে আবার শুরু করছিস? আজ পরীক্ষা শেষ হয়ে গেল, এরপর আবার কবে দেখা হবে তার ঠিক নাই, আর তোরা ঝগড়া করতে ব্যস্ত। আমি বুঝেছি, এখন তোদের ঝগড়া থামাতে হলে কি করতে হবে। এটা বলেই সাগর আমার আর রাহাতের হাত ধরে ওখান থেকে নিয়ে চলে আসলো। রাহাত, তুই এখন সোজা বাসায় যাবি, হুম। আর বিকেলে দেখা হচ্ছে। আচ্ছা, বিকেলে ফোন দিস। সেদিন বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। অনেক ক্লান্ত লাগছে। আজ কিছুদিন শরীরের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। পরীক্ষার মধ্যে রাত জেগে পড়া, ঠিকমতো না ঘুমানো, রুমে এসে বিছানায় গা এলিয়ে দিতে রাজ্যের ঘুম চোখে হুমড়ি খেয়ে পড়ল। বিকেলে ঘুম থেকে উঠে সাগরকে ফোন দিয়ে স্কুল মাঠে চলে গেলাম। সেদিনের বিকেলটা মজায় কাটলো। এর মাঝে 2 দিন পার হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে সবেমাত্র সিঁড়ি দিয়ে আমার রুমে আসতে যাব, ঠিক তখনই পেছন থেকে কারো ডাক পড়ল। তাকিয়ে দেখি সাদিয়া। আমি ওখানে না দাঁড়িয়ে রুমে চলে এলাম। একদিক থেকে বিরক্ত লাগলো সাদিয়া আসাতে, আবার অন্যদিক দিয়ে মনের মাঝে একটা অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছে। রুমে এসে চুপচাপ ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো রাহাতের ফোনের আওয়াজে। এখন স্কুল মাঠে যেতে হবে। উঠে ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখি ভাবি আর সাদিয়ার সোফায় বসে টিভি দেখছে। আমি কোনো কথা না বলে ওদের সামনে দিয়ে বাইরে আসার জন্য দরজার কাছে আসছি। কোথায় যাস? বাইরে। আসবি কখন? সঠিক জানি না। একটু দ্রুত আসিস। আমি সোজা দরজা দিয়ে বাইরে চলে এলাম। হাঁটতে হাঁটতে সোজা স্কুল মাঠে এসে দেখি সাগর তার রাহাত আগে থেকে বসে আছে। আমিও ওদের পাশে গিয়ে বসলাম। কখন এসেছিস তোরা? এখানে আসার সবাই তোকে ফোন দেওয়া হয়েছে। ও, আমাদের বাসায় আবার আরেক ঝামেলা এসেছে। কেন? কে এসেছে? সাদিয়া। কখন? এই দুপুরের দিকে। ও, কিরে রাহাত, তুই চুপচাপ কেন? কোথায় চুপচাপ? এই যে কথা বলছিস না। কি বলবো? তাহলে কি এখানে চুপচাপ বসে থাকবো? একটা কথা বলার ছিল। কি? আমি ভেবেছি মিথিলার সাথে আর কথা বলবো না, মানে ঝগড়া করবো না, সেটা তো ভালো কথা। সামনেও যাব না। কেন রে, তোর আবার কি হলো? ও এখন আমাকে পছন্দই করে না বা সহ্যই করতে পারে না। তাহলে শুধু শুধু ওর পেছনে ঘুরে কি হবে? তাহলে এখনই হাল ছেড়ে দিবি? আর কি করব বল, এভাবে আর ভালো লাগে না। তুই ওকে আবার বলে দেখ। থাক, আর বলতে হবে না, যা আবার তাই হবে। দেখ কোনটা ভালো হয়। তবে আমি আরেকবার মিথিলাকে বলে দেখি। না রে, থাক, শুধু শুধু ঝামেলা হবে। আমি আর কোনো কথা বললাম না। আরও কিছুক্ষণ কথা বলে সন্ধ্যার আগেই বাসায় চলে এলাম। বাসার সামনে এসে কলিং বেল দিতেই আম্মুই সে দরজা খুলে দিল। আমি সোজা আমার রুমে চলে এলাম। এসে দেখি সাদিয়া আমার রুমে। তুই এখানে কি করছিস? হঠাৎ বলাতে সাদিয়া একটু চমকে উঠল। না, তেমন কিছু না, একটু ঘুরে দেখছিলাম। আমার রুমে দেখার মতো কিছুই নেই, যা বাইরে যা। একটু ভালো করে বললেই তো হতো। আমি ভালো করে বলতে পারি না। ভালো করে বলতে পারিস না নাকি বলিস না?
সেটা তোকে জানতে হবে না, তুই যা এখন। আরে যাচ্ছি যাচ্ছি। আমার সাথে মোটেও মজা করতে আসবি না। তাহলে কি অন্য কিছু করতে আসবো? মানে মানে কিছু না। যাবি এখান থেকে নাকি? আরে যাচ্ছি, তবে রাতে আসবো। রাতে আসবি মানে? সেটা পরে বুঝবি, আমি গেলাম। যা ভাত। সাদিয়া চলে গেল। আমি ফ্রেশ হয়ে বিছানার উপরে বসলাম। কি করব এখন? পড়ালেখা নেই, কতক্ষণ মোবাইল চাপা যায়। তবুও শুয়ে শুয়ে ফোন চাপতে লাগলাম। একটু পর ভাবি ডেকে গেল খাওয়ার জন্য। আমি উঠে নিচে এলাম। মোটামুটি সবাই বসে আছে। আমি গিয়ে একপাশে একটা চেয়ারে বসে পড়লাম। ভাবি খাবার বেড়ে দেওয়ায় সবাই খেতে শুরু করলাম। হঠাৎ সাদিয়ার দিকে চোখ পড়তে দেখি তাকিয়ে আছে। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আবার নিজে প্লেটের দিকে তাকিয়ে খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে নিচে আর না থেকে সোজাসুজি রুমে চলে এলাম। রুমে এসে আবার ফোন চাপতে লাগলাম। হঠাৎ মনে হলো দরজার কাছে কেউ আছে। তাকিয়ে দেখি কেউ তো নেই। তাহলে কি ভুল মনে হলো? যাই হোক, সেদিকে খেয়াল না করে ফোন চাপতে চাপতে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুমিয়ে থাকা অবস্থায় মুখে কয়েক ফোঁটা পানি পড়াতেই ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি সাদিয়া। তুই এত সকালে আমার রুমে কি করছিস? তোকে কফি দিতে আসলাম। আমি কি তোকে বলেছি কফি আনতে? না, তাহলে আনলি কেন? আর সকাল সকাল আমার ঘুমটার 12টা বাজিয়ে দিলি। আজ নিজের হাতে কফি বানিয়েছি, সবাইকে দিয়েছি। তাই ভাবলাম তুই যদি খাস, এজন্য নিয়ে আসলাম। আমি কফি খাই না, যা নিয়ে যা। একদিন খেলে কিছুই হবে না। আমি বললাম না খাবো না, তারপরও বারবার বলছিস। আমি নিজে বানিয়েছি। তুই নিজে বানিয়েছিস, তা নিজেই খা। আমাকে দিতে এসেছিস কেন? না জানি আবার কি মিশিয়েছিস এর মধ্যে। আর কিছু বলল না। কফি হাতেই রুম থেকে বেরিয়ে গেল। সকাল সকাল ঘুমটার 12টা বাজিয়ে দিল। যাই হোক, ওকে একটু বকে দিতে পেরেছি। আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। উঠে গিয়ে ফ্রেশ হব, নিচে এলাম। দেখি সাদিয়া সোফায় বসে আছে আর ভাবি টেবিলে খাওয়া সাজাচ্ছে। আমি সাদিয়ার দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে বসে আছে। আমি আর সেদিকে খেয়াল না করে ভাবিকে খাবার দিতে বলে টেবিলে গিয়ে বসলাম। সকালের কফিটা খেয়েছিলি? না, কেন? তুমি তো জানোই আমি সকালে কফি অথবা চা খাই না। আজকে খেয়ে দেখতি, কফিটা কিন্তু সেরকম হয়েছিল। বেশি ভালো জিনিস আমার পেটে সয় না। আমি কেন এই কথা বলেছি ভাবি সাদিয়া দুজনই বুঝেছে, তাই আর কোনো কথা বলল না। আমিও চুপচাপ খাওয়া শেষ করে রুমে আসতে যাব, তখনই ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে দেখি রাহাত ফোন দিয়েছে। কিরে এত সকালে? তুই কোথায়? আমি তো বাসায়। এখনই হসপিটালে চলে আয়। হসপিটালে কেন? মিথিলার আব্বু অ্যাক্সিডেন্ট করেছে। আমি ওনাকে হসপিটালে নিয়ে এসেছি, তো একটু তাড়াতাড়ি আয় আর মিথিলাকে জানিয়ে দিস। আমি ফোনটা কেটে রুমে গিয়ে তৈরি হয়ে আম্মুকে বলে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। আসার পথে মিথিলাকে বাসা থেকে বের হতে বললাম, আর আমিও মিথিলাদের বাসার সামনে চলে এলাম। মিথিলাকে অনেক বুঝিয়ে তারপর দুজন একসাথেই হাসপাতালের দিকে রওনা দিলাম। হসপিটালে এসে দেখি রাহাত একটা রুমের বাইরে বসে আছে বেঞ্চে। মিথিলা আগে থেকেই কান্না করছে। আঙ্কেল কোথায়? ভিতরে আছে। অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? হঠাৎ করেই বাইকের সামনে চলে গিয়েছিল। হ্যাঁ, এটা থাপ্পড় পড়েছে। থাপ্পড়টা রাহাতের গালেই পড়েছে আর মেরেছে মিথিলা। গাড়ি চালানোর সময় হুঁশ থাকে না? রাস্তা দিয়ে কিভাবে গাড়ি চালাস? আরে আর একটা কথা বলবি না, তোর শত্রুতা আমার সাথে। আমার আপু কি করেছিল যার কারণে আমার আপুর ক্ষতি করলি? আরে কি করছিস? ওকে মারছিস কেন? মারবো না তো কি করবো? ওকে বলে দে আমার আপুর যদি কিছু হয় ওকে আমি ছেড়ে দেবো না, সোজা পুলিশে দিয়ে দেব। আর এটাও বলে দে আমার জীবনে যেন আমার সামনে না আসে। মিথিলা, তুই এত চিল্লাচিল্লি করিস না, ব্যাপারটা আমি দেখছি। রাহাত আর ওখানে না দাঁড়িয়ে সোজা হসপিটালের বাইরে চলে এলো। আমি এত ডাকার পরও পিছে ফিরে দেখলো না। আমি মিথিলাকে ওখানে বেঞ্চে বসিয়ে দৌড়ে রাহাতের কাছে চলে এলাম। কোথায় যাচ্ছিস? দাঁড়া। বল। কোথায় যাচ্ছিস? দেখি রাহাতের চোখে পানি। বাসায় যাব। কি হয়েছে সঠিক বলতো আমাকে। আমি সকালে উঠে বাজারে যাচ্ছিলাম। আঙ্কেল হয়তো বাজারে যাচ্ছিল,
আঙ্কেল রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটা বাইক এসে আঙ্কেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আঙ্কেল পড়ে গিয়ে অনেক আঘাত পায়। আমি সাথে সাথে ওনাকে নিয়ে হসপিটালে চলে আসি। ও, তাহলে অন্য কারোর বাইকে অ্যাক্সিডেন্ট করেছে আর মিথিলা মনে করেছে তোর বাইকে। আচ্ছা, আমি মিথিলাকে সব বুঝিয়ে বলবো। এখন চল। তারপরে অনেক জোরাজোরি করে রাহাতকে আবার হসপিটালের ভিতরে নিয়ে এলাম। রাহাতকে দেখে মিথিলা আবার উঠে আসলো। তুই আবার এসেছিস? মিথিলা, তুই চুপ করে বস এখানে। হঠাৎ দেখি মিথিলার আম্মুও কান্না করতে করতে হাজির। তোর আম্মুকে বলে মানা করেছিলাম। আম্মু না জানলে কি হতো? আমি বলেছিলাম পরে জানাতে। এখন নে তোর আম্মুকে সামলা। নিজে কান্না করতে করতে অস্থির। আবার আরেকজন। আবার গিয়ে মিথিলার আম্মুকে বুঝিয়ে সুজিয়ে ওখানেই বেঞ্চে বসালাম। সবাই চুপচাপ। একটু পর নার্স এসে বলল, এখন রোগী বিপদমুক্ত, আর জ্ঞান ফিরলে আমাদের জানাবে। তাহলে আমি বাসায় চলে যাই। এখনই যাবি নাকি? তা এখন কি করব? আর বাসায় যেতে হবে। আর একটু পরে একসাথে যাই। তুই থাক, আমি বাজার করতে এসে এখানে ফেসে গেছি। যদিও বাসায় ফোন করে বলে দিয়েছিলাম, তবে বেশি দেরি করা যাবে না। আচ্ছা, যা তাহলে। আর আঙ্কেলের জ্ঞান ফিরলে জানাস, আমি আবার আসবো। আচ্ছা। রাহাত চলে গেল। এখানে শুধু আমি, মিথিলা আর আন্টি। বেশ কিছুক্ষণ পর আবার নার্স এসে বলল, রোগীর জ্ঞান ফিরেছে। সাথে সাথেই মিথিলা আর ওর আম্মু উঠে চলে গেল। আমিও ওদের পিছে পিছে আঙ্কেলের রুমে গেলাম। আপু, কেমন লাগছে এখন? বলো কেমন লাগছে? আরে আস্তে আঙ্কেল, এখনো পুরোপুরি সুস্থ হয়নি। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখি সাগর। কিরে, কোথায় তুই? ও, তো শুনলাম মিথিলার আব্বু নাকি অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, আমি এখানেই আছি। কোথায়? কোন হসপিটালে? হ্যাঁ, এখন কেমন আছে? এখন একটু সুস্থ। একটু আগে জ্ঞান ফিরেছে। ও, আমি একটা কাজে আটকে গিয়েছি, না হলে আসতাম। সমস্যা নাই, পরে এসে দেখে যাস। আচ্ছা, আর কখনো কি হয় একটু জানাস। আচ্ছা ঠিক আছে। তারপর ফোনটা রেখে দিলাম। একটু পর নার্স এসে ঢেকে গেল। আমি আর মিথিলা গেলাম। কিছু ওষুধ আর রিপোর্টের কাগজ দিল। মিথিলা, তুই কিন্তু রাহাতের সাথে কাজটা ভালো করিসনি। ভালো করিনি মানে? ও যেটা করেছে এরপরও তুই ওর হয়ে কথা বলবি? তুই কিন্তু ভুল জানিস। কি ভুল? অ্যাক্সিডেন্টটা রাহাতের বাইকে হয়নি, অন্য কারোর বাইকে হয়েছে। রাহাত ওখানে ছিল, তাই ও হসপিটালে নিয়ে এসেছে। আর তুই ওকে ভুল বুঝিয়ে আঘাত করলি। ও তখন বলেনি কেন আমাকে? ওকে বলতে দিয়েছিস তুই? তুই ওকে সহ্যই করতে পারিস না। ও সত্যি তোকে ভালোবাসে। কিন্তু দেখ, রাহাত ছেলেটা খারাপ না। তুই ওকে আগেও কষ্ট দিয়েছিস। কালকেও রাহাত আমার কাছে বলেছে যে তোকে আর বিরক্ত করবে না। তোর সাথে যে ঝগড়াঝাটি করে সেটাও করবে না। ও তোর থেকে দূরে চলে যেতে চেয়েছে। আর আজ যেটা করলি, এরপরে তো আরও আসবে না। আচ্ছা চল, আঙ্কেলের কাছে যাই। আমরা ওষুধগুলো নিয়ে আবার আঙ্কেলের কাছে চলে আসলাম। মিথিলা এখন অনেকটাই চুপচাপ আছে। আমিও আর কিছুক্ষণ থেকে আঙ্কেলের সাথে কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে বেল দিতেই সাদিয়া দরজা খুলে দিল। আঙ্কেলের শরীর অবস্থা কেমন? ভালো। আর কোনো কথা বললাম না, সোজা আমার রুমে চলে গেলাম। আমি এসে শুয়ে শুয়ে ফোন চাপছি। সাদিয়া আবার আমার রুমে এলো। আবার আমার রুমে এসেছিস? আসবো না তো কি করব? আমার রুমে তোর কোনো কাজ আছে? হ্যাঁ আছে, আমার রুমে তোর কিসের কাজ? অনেক কাজ। ফাইজলামা করার মুডে এখন আমি নেই। সর এখান থেকে। কি যে মুড বানিয়েছিস, বেআইনের সাথে একটু মজা করবি তাও ভালো থাকে না। এখন কিন্তু সত্যি খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা আমি বলতেছি তো সরি। সরি কিসের জন্য? আমি সেদিন তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ওরকম করেছিলাম। শোন, আমি ওসব কথা ভুলে গেছি, আর তুইও ভুলে যা। বলে যদি যাস তাহলে আমার সাথে কথা বলিস না কেন? বুঝলাম তো, সবকিছু ভুলে গিয়েছি। মানে তোকেও ভুলে গিয়েছি। তুই না আমাকে ভালোবাসতি, তাহলে এত তাড়াতাড়ি ভুলে গেলি কিভাবে? ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। তখন মানুষ চিনতে ভুল করেছিলাম। তখন হয় মানুষটা খারাপ ছিল, কিন্তু মানুষটা তো বদলে যেতে পারে। এখন আবার বলে দেখ। মজা পেলাম, আমি মজা পাওয়ার মতো কিছু বলিনি। কিন্তু আমার কাছে সেটা জোকস ছিল।
প্লিজ আমাকে মাফ করে দে। বললাম তো আমি সব ভুলে গিয়েছি। তুই আমাকে যা করতে বলবি তাই করব। যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। একটা টু শব্দও করব না। সত্যি আমি যা করতে বলবো তাই করবি? একটাবার বলে দেখ। আচ্ছা, তাহলে এখন এখান থেকে চলে যা। সাকিব প্লিজ। আর একটা কথা বলবি না। যখন ভুলটা করেছিলিস তখন মনে ছিল না? তখন কোথায় গিয়েছিল তোর এই মানসিকতা? তখন কেন এটা তোর মাথায় আসেনি যে এটার জন্য কত বড় বিভেদ তৈরি হতে পারে? এখন আসছে বড় বড় লেকচার দিতে, যত সব। তাকিয়ে দেখি সাদিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। পড়ুক, তাতে আবার কি? আমার চোখ দিয়ে যখন পানি পড়েছিল তখন তো একবারও ফিরে দেখেনি। আমার রুম থেকে তোকে যেতে বলেছি। সাদিয়া অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। যা বলছি। সাকিব আমি বলছি তো। তোকে যেতে বলেছি, কথা কানে যাচ্ছে না? যা এখান থেকে। তারপর এক প্রকার জোর করেই সাদিয়াকে রুম থেকে বের করে দিলাম। দেখি ভাবি আমার রুমের দিকে আসছে। সাদিয়া কান্না করতে করতে ওর রুমের দিকে চলে গেল। ভাবি হয়তো আমাকে জোরে কথা বলতে শুনে এদিকে আসছিল, আর এসে সাদিয়াকে কান্না করতে দেখল। আমি আমার মতো আবার গিয়ে বিছানাতে শুয়ে পড়লাম। রাগে আমার মাথাটা পুরো বিগড়ে গিয়েছে। এইভাবেই সাদিয়ার সাথে খারাপ আচরণ করতে করতে কেটে গেল আরও 2 দিন। এই 2 দিনে সাদিয়াকে অনেকবার কাঁদিয়েছে। ভাবি সব কিছুই বুঝে, কিন্তু কিছুই বলে না। কী বার বলবে? বিকেলে আমি সাগর আর রাহাত স্কুল মাঠে বসে আছি। হঠাৎ কোথা থেকে যেন মিথিলা এসে হাজির। আর হ্যাঁ, মিথিলার আব্বুও আজ দুপুরে বাসায় চলে এসেছে। এখন অনেকটাই সুস্থ। তুই এখানে? আসলাম একটা কাজে। তোর আবার এখানে কিসের কাজ? আছে। রাহাত এখান থেকে চলে গেল। আমরা বুঝতে পেরেছি যে মিথিলা আসাতেই রাহাত এখান থেকে চলে গেল। সেটা মিথিলাও হয়তো বুঝেছে। রাহাতকে ডাক দে, এখানে আসতে বল। পারলে তুই ডেকে আন। মিথিলা ওকে অনেকবার ডাকলো। রাহাত শুধু একবার পেছনে তাকিয়ে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলো। মিথিলাও দৌড়ে গিয়ে পিছন থেকে রাহাতকে ঝাপটে ধরল। আমি আর স্বাগত রীতিমতো অবাক। রাহাতও হয়তো অবাক হয়েছে। কি ঘটলো এটা? মিথিলাও দৌড়ে গিয়ে পিছন থেকে রাহাতকে ঝাপটে ধরল। আমি আর সাগর তো রীতিমতো অবাক। রাহাত ও হয়তো অবাক হয়েছে। কি ঘটলো এটা? কি হচ্ছে এটা কি? ছাড় বলছি। না, ছাড়বো না। এটার মানে কি? মানে অনেক কিছু। অনেক মানুষ আছে, ছেড়ে দে। তাহলে ওদের কাছে চল। আচ্ছা যাচ্ছি, ছেড়ে দে। মিথিলা রাহাতকে ছেড়ে দিল। রাহাত আর মিথিলা আবার আমাদের কাছে এলো। কিরে, চলে এলি? আমি আসতে বলেছি। বস এখানে। আর মিথিলা, তুই এখানে কেন? সত্যি বলতে আমি রাহাতের কাছে এসেছি। রাহাতের কাছে? হুম। রাহাতের কাছে কেন? ওকে সরি বলতে। রাহাত মাথা নিচু করে বসে আছে। আমাকে ক্ষমা করে দে। রাহাত চুপ করে আছে, কথা বলছে না। সত্যি আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তোর গাড়ির নিচেই আপু পড়েছিল। আরে সমস্যা নেই। আমার দিকে তাকা। তবুও রাহাত অন্যদিকে তাকিয়ে আছে। তারপর মিথিলা যেটা করলো সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। মিথিলা হাঁটু গেড়ে রাহাতের সামনে বসে এক হাত রাহাতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আই লাভ ইউ। এটা দেখে রাহাত উঠে দাঁড়িয়ে গেল। আমি সাগর আমরা দুজনই উঠে দাঁড়িয়ে পড়লাম কাণ্ড দেখে। আমি আর সাগর চুপচাপ দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছি। এই কয়েকদিনে তোকে অনেক মিস করেছি। তোর শূন্যতা উপলব্ধি করেছি। এমনকি কয়েকদিন আগে করা তোর সাথে ঝগড়াটাও এখন খুব মিস করি। বিশ্বাস কর, এই ঝগড়ার মাঝে আমার মনে অনেকটা জায়গা দখল করে নিয়েছিস। এখন চাইলেও আর দূরে যেতে পারবো না। কি হলো, এখনো রেগে আছিস? আমাকে আপন করে নিবি না? ওঠো। আমি বা সাগর এখনো কোনো কথা বলছি না, শুধু দাঁড়িয়ে দেখছি। অনেক দেরি হয়ে গেছে। কিসে দেরি হয়েছে? আমার কাছে আসতে দেরি করে ফেলেছিস। ভালো করে খুলে বল। আমি একজনকে ভালোবাসি। মানে? হ্যাঁ, অনেক আগে থেকেই ওকে খুব ভালো লাগতো। তারপর তুই না করার পর থেকে
ওকে আপন করে নিয়েছি। একদম মজা করবি না। আমি মজা করছি না, কি বলছিস সেসব? যা সত্যি সেটাই বলছি। ওই শালা কি বলছিস এসব? ফাইজলামো না, এটাই সত্যি। আমাদের তো কখনো বলিসনি। তোরাও জানিস আমি পাগল হই নাই। নাম কি মেয়েটার? মিথিলা এতক্ষণে কান্না করে দিয়েছে। সাদিয়া? মানে? আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। হ্যাঁ, সাদিয়ার। কথাবার্তা ভালো করে বল। আমি আবার খারাপ কে বললাম? খারাপ বলিসনি মানে? সাগর রাহাতকে বোঝা যেন পাগলামি না করে। রাহাত, তুই কি পাগল হয়েছিস? না, শুধু আমি না, সাদিয়াও আমাকে বলেছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, গিয়ে রাহাতের কলার ধরলাম। কি কি কি- কি বলেছে? বল, কি বলেছে সাদিয়া? সাকিব, কি করছিস? ওকে বলতে বল, সাদিয়া ওকে কি বলেছে? সাদিয়াও বলেছে ভালোবাসে। না, ও এরকম কিছুই বলেনি। সাদিয়া শুধু আমার আমার ভালোবাসা। আরে শান্ত হ। শান্ত হব মানে? তুই কি সব বলছিস? আরে আগে পুরো কথাটা তো শুনবি। মিথিলা কান্না করে চলেছে। আমি ভালোবাসি সাদিয়ার বান্ধবী মিথিলাকে। মানে? মিথিলা অবাক হয়ে রাহাতের দিকে তাকালো, চোখে দিয়ে পানি ঝরছে। কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি আমি সাদিয়ার বান্ধবী মিথিলাকে ভালোবাসি। আর সাদিয়াও আমাকে বলেছে যে মিথিলাও আমাকে ভালোবাসে। এবার তো করাটা ছাড়া। সাদিয়া তোকে বলেছে? আমি মিথিলার সাথে কথা না বললেও সাদিয়ার সাথে ওর সম্পর্কে সব কিছু জানতাম। আর সাদিয়াই বলেছে। তাহলে এত কাহিনী করলি কেন? সেটা মিথিলাকে একটু শাস্তি দেওয়ার জন্য। মানে? ও আমাকে থাপ্পড় মেরেছিল, সেটাকে আমি ভুলে গিয়েছি। এটা তারই প্রতিশোধ নিলাম। কুত্তা। সবাই মিথিলার দিকে তাকিয়ে দেখি ও রাহাতের দিকে তাকিয়ে আছে, আর চোখ দুটোর আগে লাল, নীল, সবুজ, হলুদ ইত্যাদি রং ধারণ করছে। কেমন যেন একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই এখানে কিছু একটা হবে। সাগর, কেটে পড় ভাই। আমি আর সাগর ওখান থেকে একটু দূরে সরে এলাম। আমরা বিপদসীমা পার করতেই ওদিকে চতুর্থ বিশ্বযুদ্ধ লেগে গেল। মিথিলা রাহাতকে কিল ঘুষি যা পারছে দিচ্ছে, আর মুখ দিয়ে রাহাতের 14 গোষ্ঠী উদ্ধার করছে। রাহাতও আর দেরি না করে মিথিলাকে নিজের বুকে স্থান দিয়ে দিল। বাহ, কি সুন্দর মনোরম পরিবেশ। হুম পরিবেশটা সুন্দর না? হুম কোনো হইচই আছে? না, ওই শালা, তুই কি তাহিরের মুখ থেকে বেরিয়ে যে সব ডায়লগ মার্কেটে ফাঁ হয়েছে সেগুলো ছাড়ছিস? জানি না, তবে কথাগুলো মিলে গেছে। হুম পরিবেশটা শান্ত হওয়ার পরই আমরা রাহাত আর মিথিলার কাছে গেলাম। রাহাত আর মিথিলা দুজন দুজনকে ছেড়ে দিল। এখন মানুষজনের ভিতর তোরা এসব করছিস, লজ্জা করে না? শালা মাথার একটা গাঁটটা দিলে ঠিক হয়ে যাবে। ও তো কথাই শুনতে চায় না। ট্রিট দিবি কবে তাই বল। কিসের জন্য? কিসের জন্য মানে? কোচি খোকা হয়ে গেলি নাকি? হ্যাঁ, কিসের ট্রিট? তোরা যে এক হয়ে গেলি সেটার। কোথায় এক হয়েছে? আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। তাই নাকি? আমি এতক্ষণ মজা করেছিলাম। এসব প্রেম ভালোবাসার উপর আমার একটু বিশ্বাস নেই। মানে? মানে এটাই, এসব প্রেম ভালোবাসা করে আমাকে পাবে না। আমাকে পেতে হলে বিয়ে করতে হবে। এখন এখন না, তুই তোর বাসায় বলে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব দিতে বল। কিন্তু এখনো তো আমার বিয়ের বয়স হয়নি। আমি এত কথা শুনতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে করবি, এই বলে দিলাম। আল্লাহ রে, এটা আবার কেমন ফ্যাসাদে পড়লাম? কেন, তুই কি কখনো বিয়ে করবি না নাকি? বিয়ে করবো না কেন? বিয়ে করব, কিন্তু এখন না। বিয়ে যখন করবি তাহলে এখনই করে নে, সমস্যা কি? তোরা বুঝতে পারছিস না। তোর বাসায় আমরা বলে দেব। শালা, তাহলে তুইও সাদিয়াকে বিয়ে করে নে। আমি সাদিয়াকে বিয়ে করব কেন? কেন, তুই সাদিয়াকে ভালোবাসিস না? না, এটা বলার সাথেই ওরা সবাই একসাথে হেসে উঠল। তুই যে সাদিয়াকে ভালোবাসিস না সেটার প্রমাণ আমরা একটু আগেও পেয়েছি। কি বলবো,
ভাষা খুঁজে পাচ্ছি না। সালা মিচকে শয়তান, ডুবে ডুবে জল খায়। তুই যদি এতই ভালোবাসিস তাহলে ওকে মেনে নিস না কেন? নেব, তবে ওকে শাস্তি দিয়ে অনেক কাঁদিয়েছিস আমাকে, আমিও কমে ছেড়ে দিব না। ওকে আগে বোঝাবো কষ্ট কাকে বলে, তারপর। তোরা আর যাই বলিস, এ মেয়েদের কষ্ট দেওয়া আমার একদমই পছন্দ না। ভূতের মুখে রাম নাম। মিথিলা তোকে একটা থাপ্পড় দিয়েছিল বলে ওকে একটু আগে কান্না করিয়ে ছেড়েছিস, আর এখন সাধু সাচ্ছ? একটা থাপ্পড়ের শাস্তি হিসেবে যদি ওকে কাঁদাতে পারিস, তাহলে সাদিয়া আমার সাথে যেটা করেছে তার জন্য ও কি শাস্তি পেতে পারে? কষ্ট দিস, কিন্তু দেখিস এতে খারাপ কিছু যেন না হয়। আজ সাথে অনেক বদলে গিয়েছে, অনেক। এখনো তোকে পাগলের মতো ভালোবাসে, এটা কিন্তু মাথায় রাখিস। আচ্ছা, তাহলে বাসার দিকে যাওয়া যাক। আচ্ছা চল। তারপর যে যার মতো বাসায় চলে এলাম। বাসায় এসে বেল দিতেই আজও সাদিয়া দরজা খুলে দিল। ওর সাথে কোনো কথা না বলে সোজা আমার রুমে চলে এলাম। কি কথাই বা বলবো, এসে রুম থেকে আর বের হলাম না। সন্ধ্যাটা রুমেই পার করলাম। কিছুক্ষণ গল্পের বই পড়ে ফোনটা নিয়ে ছাদে চলে এলাম। ছাদে এসে গেম খেলছি। একটু পরে কারো আসার আওয়াজ পেয়ে ঘুরে দেখি সাদিয়া। ও আবার এখানে কি করতে আসলো? আমি একবার দেখেই আমার ঠিক হয়ে বসে আমার মতো গেম খেলায় মনোযোগ দিলাম। সাদিয়া এসেই ছাদের এক কোণায় চলে গেল। আমি আর চোখে দেখছি যে কি করে। সাদিয়া হয়তো ভেবেছে যে আমি কিছু একটা বলবো, যে তুই ছাদে কেন এলি, এরকম কিছু। কিন্তু আমি তো কিছুই বললাম না। সাদিয়াও আমাকে দেখছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। একবার হেঁটে হেঁটে ছাদের এই পাশে আসছে, আবার ও পাশে যাচ্ছে। যখন দেখলো আমি কিছুই বলছি না, তখনও নিজে থেকেই কথা বলল। কি করিস? কি করিস? দেখছিস না কি করছি? এই তো কথা ফুটেছে, তোর সাথে কথা আছে। আমার শোনার ইচ্ছা নেই। আচ্ছা, আমি কি করলে আমাকে ক্ষমা করবি? তুই এখান থেকে গেলে মিথ্যা বলবি না। কাজ আছে এখানে। আছে তো, তোর সাথে কথা বলা। তুই কি সবসময় মজা করিস? না, আমি মজা করছি না। তোর সাথে কথা বলারও কোনো ইচ্ছা নেই, আর শোনারও ইচ্ছা নেই। জানি তো, এখন তো অন্য কাউকে পেয়ে গেছিস। কি বলতে চাচ্ছিস তুই? যেটা বললাম সেটাই। তুই এখানে বকবক করার জন্য এসেছিস? যা মনে করিস। যদি এখানে থাকতে চাস তাহলে চুপ করে থাকবি, আর না হলে ছাদ থেকে নেমে যাবি। তোদের ছাপ তোরা ইচ্ছে করলে নামিয়েও দিতে পারিস। তুই চুপ করবি? তুই এরকম করিস কেন? তাতে তোর কি? আমার অনেক কিছু। আমি আর কথা বললাম না। তা মেয়েটার নাম কি? কোন মেয়েটা? এখন যার সাথে রিলেশনে আছিস। এসব আজাইরা কথা শোনার টাইম নেই, তুই যা এখান থেকে। বল না, দেখতে কেমন? আমার থেকেও সুন্দর, তাই না? এসব আজাইরা কথা বলা বন্ধ করবি। এইসব তোর কাছে আজাইরা কথা মনে হলো? তা নয় তো কি? বলো না আমাকে, আমাকে বললে সমস্যা কোথায়? এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুই কি আমাকে সত্যিই ভুলে গেছিস? তোকে মনে রাখার মতো কি আছে? আমি সত্যিই হয়তো অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি, কিন্তু এখন তো আমি সেটার জন্য অনুতপ্ত। তোর অনুতপ্তের গোষ্ঠী কিলাই। তুই যাবি এখান থেকে। না, যাব না। তোকে কিন্তু ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব। দে না, আমি কি মানা করেছি? তুই যদি মনে করে থাকিস এতে আমি উপযুক্ত শাস্তি পাবো, তাহলে এটাই কর। তোর মতো মেয়ের সাথে কথা বলাই ভুল হয়েছে। হয়তো আমি খারাপ, একটু বেশিই খারাপ, কিন্তু আমি খারাপ থাকা অবস্থায় যেইটুকু ভালোবেসেছিলি, এখন একটু ভালোবেসে দেখ। এক ভুল বারবার করতে চাই না। আমাকে একটা সুযোগ দে প্লিজ। তোর এসব ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে নেই। থাক তুই, আমি গেলাম। এই বলে আমি ছাদ থেকে নেমে আসতে যাব, তখনই সাদিয়া পিছন থেকে এসে জড়িয়ে ধরল। তোর এসব ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে নেই। থাক তুই, আমি গেলাম। এই বলে আমি ছাদ থেকে নেমে আসতে যাব, তখনই সাদিয়া পিছন থেকে এসে জড়িয়ে ধরল। আমাকে রেখে কোথাও যাস না প্লিজ, বাঁচবো না তোকে ছাড়া। আমাকে ছাড়। প্লিজ আর একটা সুযোগ দে, আমি প্রমাণ করে দেব কতটা ভালোবাসি তোকে। ছাড় বলছি আমাকে। সত্যিই থাকতে পারবো না তোকে ছাড়া, অনেক ভালোবাসি, অনেক। ছাড় আমাকে। এই বলে এক ঝটকায় সাদিয়া থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। ঝটকা দেওয়ায় সাদিয়া নিজেকে সামলাতে না পেরে ছাদে দেওয়ালের সাথে ধাক্কা লাগলো। আঘাত পেয়েছে হয়তো।
সাদিয়াকে এভাবে আঘাত পেতে দেখে নিজের মনের মাঝেও ধক করে উঠল। ওর কাছে যেতে গিয়েও গেলাম না। তোকে একবারই বলেছিলাম না যে আমাকে স্পর্শ করবি না? তারপরও কেন? তুই আমাকে যা পারিস শাস্তি দে, তবুও ছেড়ে যাস না। তুই আমার সামনে আসবি না। আমি আসবো, দেখি তুই কত কষ্ট দিতে পারিস। আমাকে নিয়ে যেসব স্বপ্ন দেখছিস না, সব ভুলে যা। পারবো না। শুধু শুধু কষ্ট পাবি। জানতে চেয়েছিলি না আমি অন্য কাউকে ভালোবাসি কিনা? হ্যাঁ, আমি অন্য কাউকে ভালোবাসি, আর তাকেই বিয়ে করব। আর কিছু বললাম না, সোজা আমার রুমে চলে এলাম। কথাগুলো শোনার পর সাদিয়ার মুখটা দেখার মতো ছিল। এতদিনে মনে হচ্ছে কষ্ট কী জিনিস সেটা সাদিয়াকে বোঝাতে পেরেছি। রুমে এসে শুয়ে আছি, ওদিকে সাদিয়া কান্না করতে করতে রুমে চলে যায়। রাতে সাদিয়াকে ভাবি খাবার জন্য ডাকতে গিয়ে দেখে সাদিয়া কান্না করছে। সাদিয়ার কান্না করার কারণটা হয়তো ভাবি বুঝতে পেরেছে। ভাবি সাদিয়াকে অনেক বুঝিয়ে খাবার জন্য নিচে নিয়ে এলাম। আমিও খাবার জন্য নিচে দিলাম। সবাই যার যার মতো করে খাবার খাচ্ছি। সাদিয়ার দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে শুধু ভাত নাড়াচাড়া করছে। কি ব্যাপার সাদিয়া, তুমি খাচ্ছ না কেন? এই তো খাচ্ছি আন্টি। আম্মু, একটা কথা বলার ছিল। কি? সাদিয়া আর ভাবি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরা হয়তো ভেবেছে আমি সাদিয়াকে নিয়ে আম্মুর কাছে কিছু বলবো। আমি কাল আপুদের বাসায় যাব। হঠাৎ তো আপুদের বাসায়? আঁকে যেতে বললেও তো যেতে চাইতি না। এমনি অনেকদিন যাওয়া হয় না, তাই ভাবলাম এখন কলেজও নেই, একটু ঘুরে আসি। আচ্ছা যাস, কখন যাবে? একটু সকাল সকালই যাব। আচ্ছা, আমি তোর আব্বুকে বলে রাখবো। আবার খাওয়ায় মন দিলাম, কিন্তু সাদিয়ার দিকে চোখ পড়তে দেখি খাওয়া বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর চোখে পানি টলমল করছে। ওর আবার কি হলো? আমি চুপচাপ খাওয়া শেষ করে উঠে রুমে চলে এলাম। রুমে এসে একটু আপুর কাছে ফোন দিয়ে জানিয়ে দিলাম। একটু পরই ভাবি আসলো আমার রুমে। ভাবি তুমি? আসলাম। বসো এখানে। ভাবি এসে আমার পাশে বসলো। হয়তো কিছু বলতে চাইছে। কিছু বলবে? না, কি বলবো? তা কাল কখন যাবি? খাবার টেবিলই তো বললামই যে সকালে যাব। ও হয়তো খেয়াল করেনি। তা তোর কিছু গোছানো লাগবে নাকি? না, তেমন কিছু লাগবে না। আর আমি তো বেশি দিন থাকবো না, শুধু অল্প কিছু জামা কাপড় নেব। ও, ভাবি আরো কিছুক্ষণ আমার পাশে বসে থেকে চলে গেল। হয়তো সত্যি কিছু বলতে চেয়েছিল, কিন্তু সাহস হয়ে ওঠেনি। আমিও আর যেচে কিছু শুনতে গেলাম না। হয়তো সাদিয়ার ব্যাপারে কিছু শুনতে চেয়েছিল। যাই হোক, আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি দুটো মায়াবী চোখ আমার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। এটাই সেই চোখ যার মায়ায় অনেক আগে জড়িয়েছি। অনেক আগেই এই চোখের গভীরে নিজেকে হারিয়েছি। হ্যাঁ, এটাই সাদিয়া। কিন্তু এত সকালে আমার রুমে কেন? আমি মাথাটা একটু উঠিয়ে, তুই তুই এখানে কেন? তুই সত্যি আপুদের বাসায় যাবি? রাতে শুনতে পাসনি? আমার জন্য চলে যাচ্ছিস তাই না? তোর জন্য যাব কেন? আমি তোদের বাসায় এসে রয়েছি, তোকে বিরক্ত করছি, এর জন্য আমার থেকে মুক্তি পাবার জন্য চলে যাচ্ছিস? তুই যেটা মনে করিস। আমাকে কি একটা বার সুযোগ দেওয়া যায় না? সকাল সকাল মুডটা নষ্ট করিস না, যা রুমে যা। আমি কি এতটাই খারাপ হয়ে গিয়েছি? তুই যাবি এখান থেকে? না গেলে কি করবি? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। দে না দে, এতে যদি তুই শান্তি পাস দে। আমার হাত টেনে ওর মুখে আঘাত করছে। যা এখান থেকে, আমাকে একটু শান্তিতে থাকতে দে। আমি তো তোর অশান্তির কারণ, তাই না? হ্যাঁ, তোকে দু চোখে দেখতে ইচ্ছে করে না। দেখতে হবে। তুই যত দূরে ঠেলে দিবি তত পাশে পাবি। তোর এসব ভাওতাবাজি কথা বাদ দিয়ে অন্য রাস্তা দেখ। অন্য রাস্তায় দেখব। আমি তোকে না পেলে অন্য কাউকে পেতে দেব না। আর তুই বললি না যে একটা মেয়েকে ভালোবাসিস, ওই মেয়েকে যদি আমি পাই দেখে নিস তুই। কোনো দিনও পাবি না। তোর যা ইচ্ছা করতে পারিস, তবে একটা কথা শুনে রাখ, এরপর যদি তোর করা কোনো কাজের জন্য আমার অথবা আমার পরিবারের উপর কোনো প্রভাব পড়ে, তবে তুই দেখে নিস আমি কি করতে পারি। সাদিয়া আর কোনো কথা না বলে চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজ আপুদের বাসায় যাব অনেক দিন পর। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি খাবার রেডি আছে। সাদিয়া সোফায় বসে মোবাইল চাপছে। আমি টেবিলে বসতেই ভাবি খাবার বেড়ে দিল। খাবার শেষ করে আম্মুকে বললাম কিছু টাকা দিতে, আর আমি রুমে এসে তৈরি হয়ে নিলাম। অল্প কিছু কাপড় নিলাম ব্যাগে। আর দেরি করব না, নিচে এসে আম্মুর থেকে টাকা নিয়ে
আম্মু আর ভাবিকে বলে বেরিয়ে এলাম। বের হবার সময় সাদিয়ার মুখটা দেখার মতো ছিল। যাই হোক, আর দেরি না করে রওনা দিলাম আপুদের বাসার উদ্দেশ্যে। অনেকক্ষণ গাড়িতে থাকার পর অবশেষে আপুদের বাসায় এসে পৌঁছালাম। বাসার সামনে এসে বেল দিতেই তন্নি এসে দরজা খুলে দিল। তন্নি হচ্ছে আপুর মেয়ে। কেমন আছো মামা? মামা তুমি? আমি তো তোমাকে চিনতেই পারছি না। তাই নাকি? তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো। তোমার আম্মু কোথায়? আম্মু তো রান্না ঘরে। ভেতরে এসো। কে এসেছেন? মামা এসেছে। রান্নাঘর থেকে বেরিয়ে এলো। কেমন আছিস আপু? ভালোই আছি। তুই কেমন আছিস? এই তো চলছে কোনো রকম। তোকে তো চিনতেই পারছি না। তুই এত সুন্দর হলি কবে রে? কোথায় সুন্দর? এখন তো বলবি। আচ্ছা যা, তন্নির দাদু দাদির সাথে কথা বলাই। আর অল্প একটু সময় লাগলো রান্না শেষ হতে। কোথায় ওনারা? ছাদে আছে, চলো আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, আর দুলাভাই কোথায়? তো দুলাভাই অফিসে গেছে। ও, আপু চলে গেল। আমিও তন্নির সাথে কথা বলতে বলতে ছাদে চলে এলাম। এসে দেখি ওনারা একসাথে দুজনে বসে আছে। আমি ওনাদের সাথে বসে কথা বলতে লাগলাম। হঠাৎ পাশের একটা ছাদ থেকে একটা মেয়ে তন্নিকে ডাক দিল। পাশের বাসাটা হচ্ছে দুলাভাইয়ের চাচুদের বাসা। দুইটা বাসার ছাদ একসাথে লাগানো, শুধু মাঝখান দিয়ে একটা ছোট দেওয়াল। কিন্তু এই মেয়েটিকে তো আমি চিনি। ওর নাম যতদূর মনে পড়ে রাইসা, আমার দুলাভাইয়ের চাচাতো বোন। যাই হোক, আমি আমার মতো ওনাদের সাথে কথা বলতে লাগলাম। ওইদিকে তন্নি ওই মেয়েটার কাছে যাওয়ায়, ওটা কে রে? তোদের বাসা এসেছে? আমার মামা। তোর মামা? আগে তো দেখিনি। আগেও দেখেছো কিন্তু চিনতে পারছো না। আগে দেখে থাকলে চিনলো না কেন? এটা হচ্ছে সাকিব মামা। সাকিব মানে? ও আবার এত মোটা হলো কবে? হয়েছে এতদিনে। আচ্ছা যা, আমি দুপুরে তোদের বাসায় যাব। কেন? কাজ আছে তাই। জানি না কি কাজ। বল কি কাজ? বলা যাবে না। তারপর তন্নি আবার আমাদের কাছে চলে আসলো। আমিও ওর দাদা দাদিকে বলে নিচে চলে আসলাম। নিচে আসতেই আপু তন্নিকে বলল আমাকে একটা রুম দেখিয়ে দিতে। তন্নি একটা রুম দেখিয়ে দিল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। কিছুক্ষণ রুমেই পার হয়ে গেল। আবার সাদিয়ার কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। আবার কখন কি করে বসে তা আল্লাহই জানে। আমি রুম থেকে বের হলাম না। দুপুরে আপু আসলো খাওয়ার জন্য ডাকতে। আমিও নিচে গিয়ে দেখি সবাই আছে, শুধু দুলাভাই বাদে। তন্নি আর রাইসা সোফায় বসে টিভি দেখছে। আমি গিয়ে টেবিলে বসলাম। আপু খাবার বেড়ে দিচ্ছে। এত খাবার! কোথায় এত খাবার? তন্নি খেয়েছে? না। মামা আসো, খেয়ে যাও। আসছি। রাইসা তুই হয়? না ভাবি, তোমরাই খাও। তোমার ভাইও তো শুধু তন্নিকেই ডাকলো, আমাকে বললো না। আমি কি সব খেয়ে নিতাম নাকি? আমার ভাই না বললে আসা যাবে না নাকি? আমি খেয়ে যা। না থাক, তোমার ভাইকেই খাও। আর বলো একটু কম করে খেতে। এত বেশি খেলে কিছুদিন পরে তো দরজা দিয়ে বের হতে পারবে না। আমার ভাইও তো খায় না যে দরজায় আটকে যাবে। আমি কিছু বলছি না, শুধু চুপচাপ শুনে যাচ্ছি। সবাই একসাথে খেতে শুরু করলাম। খাওয়া শেষে আমি উঠে হাত ধুয়ে ওখানে সোফাতে বসলাম। তারপর রাইসার সাথে এক কথায় দুই কথায় বেশ ভালোই আড্ডা মেতে উঠল। বিকালেও একসাথে ঘুরতে গিয়েছিলাম। এভাবেই চলছিল দিনগুলো। রাইসার সাথে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গিয়েছে। আগে যখন আসতাম তখনও এত কথা বলতো না, কিন্তু এখন এসেছে। আসলে সবাই শুধু ভালোটাই খোঁজে। মুখে যতই বলুক যে আমার কালো মেয়ে বা কালো ছেলে পছন্দ, কালো মেয়ে বা ছেলের মতো ভালো হয়, কিন্তু মনে মনে তারা রাজপুত্র আর রাজকন্যায় খোঁজে। হাতে গোনা কয়েকজন লোক আছে এর বিপরীত। যাই হোক, এইভাবেই পার হয়ে গেল কয়েকটা দিন। আজ বাসায় যাচ্ছি। এই কয়েকদিন বেশ আনন্দেই কেটেছে। এই আনন্দের মাঝেও সাদিয়ার বলা কথাটা ফেলতে পারিনি মাথা থেকে। সবসময় শুধু এটাই ভেবেছি যে কি থেকে কি করবে। সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বেশ খানিকটা সময় লেগে গেল বাসায় আসতে। এতদিনে হয়তো সাদিয়া বাসায় চলে গিয়েছে। বাসার সামনে এসে কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। আম্মুর সাথে কথা বলতে বলতে ভিতরে এলাম। ভিতরে এসে দেখি ভাবি সোফায় বসে আছে। ভাবির সাথে কথা বলে আমার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে মোবাইলটা নিয়ে ছাদে চলে এলাম। যেটা ভেবেছিলাম তাই, সাদিয়া বাসায় চলে গিয়েছে। কিছুক্ষণ পর রাহাত আর সাগরকে ফোন দিয়ে স্কুল মাঠে আসতে বলে আমিও ওখানে চলে এলাম। এসে ওদের সাথে আড্ডা দিয়ে বাসায় এলাম। এভাবে আরও 2টো দিন পার হয়ে গেল। এর মাঝে সাদিয়ার আর কোনো খোঁজ পাইনি।
আজ রাতে খাবার খাওয়ার জন্য নিচে এসে দেখি আজ সবাই একসাথে, মানে ভাইয়া ভাবি আব্বু আম্মু সবাই। কিন্তু এখন সবাই একসাথে কেন? আর কি নিয়েই বা কথা বলছে? আমি নিচে নামতেই সবাই চুপ হয়ে গেল, আর ভাবি ওনার রুমে চলে গেল। আমাকে দেখেই আব্বু আম্মুকে বলল, চলো সবাইকে খেতে দাও। তারপর আম্মু আমাদের খাবার টেবিলে বসতে বলল, আর ভাইয়াকে বলল। আমি কিছুই বুঝলাম না কি হয়েছে এখানে, আর কিছু জানার ইচ্ছাও হলো না। খাবার খেয়ে রুমে চলে এলাম। কি আর করব, ফোন চাপতে চাপতে অনেক রাত হয়ে যাওয়ায় ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে হাঁটতে হাঁটতে রাহাতদের বাসায় চলে এলাম। রাহাতদের বাসায় এসে আন্টির সাথে কথা বলছি, অনেক দিন পরে আসলাম। রাহাতদের বাসাতেই দুপুর পর্যন্ত রইলাম। দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই করলাম। হঠাৎ ফোনটা বেজে ওঠে, দেখি ভাবি ফোন দিয়েছে। ভাবি আবার এখন ফোন করলো কি কারণে? হয়তো এখনও বাসায় যাইনি সেই কারণে। হ্যালো ভাবি। কোথায় তুই? রাহাতদের বাসায়। এখনই হসপিটালে চলে আয়। হসপিটাল মানে? তোমার গলাটায় এরকম লাগছে কেন? কিছু কি হয়েছে? হ্যাঁ, সাদিয়া অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শোনা মাত্রই যেন হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। কি বলছো? হ্যাঁ সত্যি, তুই দ্রুত এখানে চলে আয়। আচ্ছা, আমি এখনই আসছি। এই বলে ফোনটা রেখে আন্টিকে বলেই এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে এলাম। রাহাতও আসলো আমার সাথে। রওনা দিলাম হসপিটালের দিকে। হাসপাতাল এসে দেখি আঙ্কেল আর ভাইয়া রুমের বাইরে বসে আছে। আমার মাথা কাজ করছে না। কি থেকে কি হয়ে গেল? এখন সাদিয়ার যদি কিছু হয়ে যায়? না, ওর কিছুই হবে না, ওর কিছুই হতে পারে না। ভাইয়া সাদিয়া কোথায়? রুমের ভিতরে। আমি এক দৌড়ে ভিতরে চলে এলাম। দেখি সবাই আছে, আম্মু আন্টি ভাবি সবাই। আর সাদিয়া বেডে শুয়ে রয়েছে। আমাকে ভেতরে ঢুকতে দেখি সবাই বাইরে চলে গেল। আমার মাথায় কিছুই ঢুকছে না, কি করব কিছুই বুঝতে পারছি না। দেখি হাতে পায়ে মাথায় অনেক জায়গায় ব্যান্ডেজ করা, স্যালাইন চলছে, মুখে অক্সিজেন মাস্ক। ওই সাদিয়া, কি হয়েছে তোর? চোখ খোল। কিভাবে হলো এসব বল? ও কোনো কথাই বলছে না। ডক্টর বলেছে অ্যাক্সিডেন্টে অনেক ক্ষতি হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফেরে তাহলে আর বাঁচানো সম্ভব না। না, কিছুই হবে না। ওই সাদিয়া দেখ, আমি এসেছি, টাকা বলছি। আমাদের বাসা থেকে আসার দিনও আমাকে তোর কথা বলেছিল, তোকে অনেক ভালোবাসে। ভাবি আমি জানি সেটা, ও আমাকে কতটা ভালোবাসে। কিন্তু এসব কি হয়ে গেল? আমিও যে ওকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু ও তো বলল তুই এখন আর ওকে ভালোবাসিসই না, ওর ওপর রেগে আছিস। সেটা তো শুধু ওকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু বিশ্বাস করো, ওকে কষ্ট দেওয়ার পর আমার নিজের মনটাই ছটফট করতো। ও একদম ঠিক বলেছে। ও এখনও সাদিয়াকে অনেক ভালোবাসে, যার প্রমাণ আমরা সেদিন পেয়েছি, যেদিন আমি বলেছিলাম যে আমি সাদিয়াকে ভালোবাসি। কিন্তু এটা শোনার পর ওর মাথাটাই খারাপ হয়ে গিয়েছিল। ভাবি ওকে উঠতে বলো না, আমি ওকে এখনো ভালোবাসি, থাকতে পারবো না ওকে ছাড়া। তুই তো ওকে এখনো ক্ষমা করিসনি। আমি সবকিছু ভুলে গেছি, বিশ্বাস করো, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। ওকে উঠতে বলো প্লিজ, প্লিজ। হঠাৎ মাথায় কারো হাতের স্পর্শ পেলাম। তাকিয়ে দেখি সাদিয়া মুখ থেকে অক্সিজেন খুলে নিয়েছে। সাদিয়া, সাদিয়ার জ্ঞান ফিরেছে। কেউ ডক্টরকে ডাকো। রাহাত, ডক্টরকে ডাক যা। কাউকে ডাকতে হবে না, আমি ঠিক আছি। কি করে হলো এসব? আমি শুধু বলেছিলাম আমার সামনে থেকে যেতে, আমার জীবন থেকে না। আমাকে ছেড়ে যাবে না তো? কখনোই না। তোকে ছাড়া কি করে থাকবো বল? তাহলে ওই মেয়েটা কে ছিল? কোন মেয়ে? তুই তাকে ভালোবাসি বলেছিলি। ওটা তো মিথ্যা বলেছিলাম তোকে জ্বালানোর জন্য। সত্যি তো? হুম। একটা কথা রাখবি, কি বল? জড়িয়ে ধরবি। আমি আর দেরি না করে সাদিয়াকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিলাম। আমাকে কথা দে, কখনোই ছেড়ে যাবি না। কখনোই না, তোকে ছাড়া থাকতে পারবো না। আমাকে বিয়ে করবি? করব। তুই সুস্থ হয়ে নে, আমি আব্বুকে তোর কথা বলবো। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আর কি, আয়োজন শুরু করা যাক। দেবর তাহলে আমার বোনকে পাগল করেই নিল। আমি সাদিয়াকে ছেড়ে দিলাম। দেখতে হবে না ভাইটা কার। যাও সবাইকে ডেকে নিয়ে আসো। আচ্ছা। আমরা চলে এসেছি। আমরা আরও শুধু শুধু চিন্তা করছিলাম। আঙ্কেল, আমি বলেছিলাম না, দেখলেন তো? দেখলাম। হঠাৎ করে সাদিয়া উঠে বসে পড়ল, আর একে একে হাতে পায়ে সব ব্যান্ডেজ খুলতে লাগলো। আরে কি করছিস? দেখতে পাচ্ছিস না কি করছি? কিন্তু চুপচাপ বসে থাক আর বিয়ের জন্য মানসিক প্রস্তুতি নে। আব্বু,
তাহলে সবকিছু শুরু করা যাক। শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, নাকি বলেন বিআই? তা ঠিক। আমাদের বাসা তো এতক্ষণে সাজানো কমপ্লিট। এসব হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। যা হবার সেটাই, সাদিয়া অ্যাক্সিডেন্ট করেনি। মানে মানে এটা আমি বলছি, সাদিয়া অ্যাক্সিডেন্টের অভিনয় করেছে তোকে বিয়েতে রাজি করানোর জন্য। তুই আপুদের বাসায় যাওয়ার পর সাদিয়া আমাকে সব বলেছে, তোদের মাঝে কি চলছে। আর তুই ওকে বলেছিস যে তুই অন্য মেয়েকে ভালোবাসিস। সেটার জন্য আরও কেঁপেছিল, এমন কেঁপে গেছিল যে আমাদের সবাইকে রাজি হতে হলো। কিন্তু আমরা সবাই মেনে নিলেও একটা চিন্তা সবার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে তুই রাজি হবি কি না। কিন্তু সাদিয়া বলল তোকে রাজি করানোর দায়িত্বটা ওকে দিতে, তারপর যা হবার তাই হলো। আমরা শুধু ওর সাথে তাল মিলিয়েছি। তার মানে এসব কিছু প্ল্যান ছিল? শুধু প্ল্যান না, আলট্রা ম্যাক্স প্রো প্ল্যান ছিল। এটা তোমরা মোটেও ঠিক করনি। কিসের ঠিক করিনি? একদম ঠিক করেছে। আর এবার আর কোনো কথা না বলে চুপচাপ বিয়েটা করে নে। তুই এখানে? আমিও আছি। তোরা থেকে? তোর শ্বশুরবাড়ি থেকে মানে তোর বিয়ের জন্য সবকিছু তৈরি করে আসলাম। সবকিছু তৈরি করে আসলি মানে? মানে বিয়েটা তো ওই বাড়িতে হবে, তাই না? তাই আর কি। আমাদের বাসা সাজানো হয়ে গিয়েছে, সব সাদিয়ার কথা মতোই হয়েছে। আর আজ রাজি না হলেও তোমাদের বিয়ে দেওয়া হতো। এসব করা মোটেও ঠিক হয়নি। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা পরে দেখা যাবে, আগে গিয়ে তৈরি হয়নি। ওই সাগর আর যা ওকে বাসায় গিয়ে তৈরি করে গিয়ে। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জোর করে ধরে বাসায় নিয়ে এলো। বাসায় এসে রীতিমতো অবাক হয়ে গেলাম, কারণ আমাদের বাসাটাও সাজানো হচ্ছে, সব কিছু তৈরি করে রাখা ছিল। এক কথায় এটা অনেক বড় একটা চক্রান্ত করা হয়েছিল আমাকে ফাঁসানোর জন্য। তারপর নিজেই ভাবলাম, যখন এত কিছু হয়ে গিয়েছে তখন আর কথা বাড়িয়ে লাভ কি, বিয়েটা করেই ফেলি। আমাকে তৈরি করে নিয়ে সাদিয়াদের বাসায় হাজির হলো। যাবতীয় সব নিয়মকানুন মেনেই বিয়েটা হলো। শেষমেশ সব ঝামেলা মিটিয়ে সাদিয়াকে নিয়ে আমাদের বাসায় চলে এলাম। রাতে সাগর আর রাহাতের সাথে ছাদে বসে কথা বলছি। তোর ব্যাপারটা তো ক্লিয়ার হয়ে গেল, এখন আমরা কি করব? তুইও মিথিলাকে বলে একটা প্ল্যান করে তোর আর ওর বাসার লোকে রাজি করিয়ে নিবি। শালা, এটা যদি সব জায়গায় খাটতো তাহলে তো হয়ে যেত। তোরা প্ল্যান করে করে বিয়ে কর, আর আমি প্ল্যান করি কিভাবে সিঙ্গেল থাকা যায়। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন নিচে যাওয়া যাক। তোমার তো তর্স হইছে না, তা এখন তো নিচে যাবাই। তোদের হলে তোরা বুঝতে পারবি। চল, আমাদেরও বাসা যেতে হবে। আজ যাওয়া লাগবে না, কাল সকালে উঠে যাস। না রে, আমরা না হয় কাল আবার এসে দেখে যাব তুই ঠিক আছিস কিনা। কেন, আমার আবার কি হবে? না মানে দেখা গেল আজ রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। কি? না রে থাক, অত বোঝাতে গেলে আমরাই পরিবর্তন হয়ে যাব। তারপর আর কি, চলে এলাম আমার রুমের সামনে। নিজের রুমে ঢুকতে নিজেরই আনইজি মনে হচ্ছে। শেষমেশ ঢুকেই গেলাম। আমি ঢুকে দরজাটা লক করে সামনে এগোতেই সাদিয়া এসে সালাম করলো। এত দেরি করলি কেন? সাগরদের সাথে কথা বলছিলাম। আমি কখন থেকে বসে আছি একা একা, চল এখন। আমি তোর স্বামী, আর তুই আমাকে তুই করে বলছিস? তুই তো তুই করেই বলেছি। আচ্ছা, আর তুই তোকারি না করে এখন থেকে তুমি করে বলবো। আয় এখন বিছানায়। এই যে একটা বালিশ হাতে নিয়ে সহজে এভাবে ছুঁড়ে মারতে হয় সোফায়। আরে আমি ঘুমাবো কিসে? এই যে একটা বালিশ আছে, এইটা। তাহলে তুমি কোথায় ঘুমাবে? এই যে তোমার বুকে। আরে কাতুকুতু লাগে তো। রিয়েলি? হুম। আচ্ছা চলো শুয়ে পড়ো। আমি শুয়ে পড়লাম। সাদিয়াও এসে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। আমাকে আর কষ্ট দেবে না তো? কখনো না। ছেড়ে যাবে না তো? মৃত্যুর দিন অবধি না। আচ্ছা তুমি থাকো, আমি লাইট অফ করে আসছি। লাইট অফ করবে কেন? আচ্ছা লাইট জ্বালিয়ে ঘুমাবো নাকি? থাক না আজ। না, থাকবে না। সাদিয়া গিয়ে লাইট অফ করে দিয়ে আসলো। আরে আরে কি করছো? আমার কাতুকুতু লাগছে। তোমার সব কাতুকুতু আজ বের করব। সাদিয়া, আমার সত্যি কাতুকুতু লাগছে। আরে এভাবে আমার উপর উঠলে তো আমার দম বন্ধ হয়ে যাবে। কিছুই হবে না। স্যার, থাক ভাই, আপনাদের আর কিছু দেখতে হবে না। আমিও আর কিছু বলতেও পারবো না। ওরা যাক ওদের কাতুকুতুর দেশে, আমরা বাংলাদেশে ভালো আছি।
তবে আপনিও বিয়ে করে জিতে নিতে পারেন কাতুকুতু যাওয়ার টিকিট। সিঙ্গারেলা ওখানে সাপোর্ট করে না,